প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য নিটল টাটার সৌজন্যে সহযোগিতা ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আজকে আমাদের শিরোনাম বিএনপির রাজনীতি কোন পথে। আপনারা যারা রাজনীতি নিয়মিত ফলো করেন তারা জানেন যে বিএনপির রাজনীতিতে একটা দারুণ ওলটপালট চলছে। বলা যায় যে গত 7ই জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে এক দফার আন্দোলনে নেমেছিল, সেই আন্দোলন কার্যত ব্যর্থ হয়েছে। এখন নিশ্চয়ই সেই ব্যর্থতার একটা হিসাব নিকাশ চলছে এবং আমরা দেখেছি ঈদের আগে বিজ্ঞপ্তি দিয়ে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে ছাত্রদল, যুবদল এবং বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক ওলটপালট করা হয়েছে। বলা হচ্ছে যে আন্দোলনের সাফল্য ব্যর্থতার হিসাব মিলিয়েই এই পরিবর্তন আনা হয়েছে। তবে আবার কেউ কেউ বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, যিনি লন্ডনে বাংলাদেশের আদালতের বিবেচনায় পালিয়ে আছেন, তিনি সেখান থেকে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর উপর তার একক কর্তৃত্ব নিশ্চিত করতে এই কমিটির নেতৃত্বে রদবদল ঘটাচ্ছেন এবং সেটা করতে গিয়ে তরুণ নেতৃত্ব প্রাধান্য পাচ্ছে। কিন্তু অনেকেই আবার এই রদবদলে ঠিক মন ভালো নেই, কিছুটা তাদের মন খারাপ আছে যারা বঞ্চিত হয়েছেন তারা। তবে সামনে বিএনপি টানা 18 বছর ধরে ক্ষমতার বাইরে, এই সময় আওয়ামী লীগ টানা 4 মেয়াদে ক্ষমতা দেশ শাসন করছে। বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল, রাজপথে ছিল, সেই দলটি এখন একটু বেকায়দায়। সেই দলটি নতুন করে কিভাবে এই পুনর্গঠনের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে সেটা নিয়ে নানা রকমের আলোচনা। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল এবং আছেন সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব মহিউদ্দিন খান মোহন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এই কারণে যে আপনি সাংবাদিকতার পাশাপাশি কিছুদিন বিএনপির রাজনীতির সাথেও আপনার একটা সংযোগ ছিল এবং আপনি সাংবাদিকতার খাতিরে বা রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আপনি রাজনীতিটা ফলো করছেন। বিএনপির সর্বশেষ যে ওলটপালট, মানে বলা যায় যে বিনা মেঘে বজ্রপাত, কেউ কিছু জানতো না, হঠাৎ করে মানে বিজ্ঞপ্তি দিয়ে কমিটিতে বড় ধরনের মানে রদবদল করা হয়েছে। আপনার কাছ থেকে শুনতে চাই আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে। ধন্যবাদ। কিছুদিন না, দীর্ঘদিন 38 বছর আমি এই দলটার রাজনীতির সাথে জড়িত ছিলাম। জি, যাই হোক, 2016 সাল পর্যন্ত যে পরিবর্তনটার কথা বললেন আপনি, যে হঠাৎ বৃষ্টির মতো আর কি পড়ে গেল, কোনো সিগন্যাল ছাড়া সাইক্লোন। রাজনৈতিক দলে পরিবর্তন হবে, নেতৃত্বের পরিবর্তন অবশ্যই হবে। নেতৃত্বের পরিবর্তন করার সিস্টেম আছে। মাহবুব কামাল ভাই কিন্তু এক সময় রাজনীতি করতেন, উনিও জানেন, আপনিও জানেন, আপনিও ছাত্র রাজনীতি করেছেন। বিরোধী আন্দোলনে তখন আমাদের বাইরে থাকলে নেতৃত্ব পরিবর্তন করতে হলে দলের কাউন্সিল প্রয়োজন, এবং সেটা যদি হয় দলের কেন্দ্রীয় কমিটি অথবা জেলা উপজেলা কমিটি, অবশ্যই কাউন্সিল করতে হবে, কাউন্সিল অধিবেশন করতে হবে। কাউন্সিলররা ঠিক নেতৃত্ব নির্বাচিত করবেন। বিএনপির কাউন্সিল হয় না আজ 8 বছরের উপরে। 2016-তে বোধহয় লাস্ট হয়েছে। হ্যাঁ, লাস্ট কাউন্সিল 19শে মার্চ। এরপরে কাউন্সিল হয় নাই। তো 2টা কাউন্সিলের মেয়াদ কিন্তু পার হয়ে গেছে অলরেডি। তো এখন সবার কাছে কাঙ্ক্ষিত ছিল একটা কাউন্সিল অধিবেশন হবে, সারা দেশ থেকে কাউন্সিল এবং ডেলিগেটরা আসবে ঢাকায়। তারা এসে আলোচনা করবে, সবার সাথে মত বিনিময় করবে, ভাব বিনিময় করবে, একটু উজ্জীবিত হবে। একটা কাউন্সিল মানে নেতাকর্মীদের উজ্জীবিত করা। কিন্তু সেটা না করে আপনি সেই আর্মির মানে অ্যাকশনের মতো উপর থেকে একটা অর্ডার দিয়ে দিলেন, এটা সবাই ফলো করবে। বিএনপি তো একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, এটা তো কোনো না রেজিমেন্টাল কোনো ফোর্স না যে আপনি অর্ডার করবেন উপর থেকে ওটা সবাই মেনে নেবে। এখন আমি যতটুকু রিয়াকশন পেয়েছি নেতাকর্মীদের কাছ থেকে, গ্রাসরুটের বা মিড লেভেলের, তারা সন্তুষ্ট না। এই জন্য যারা পদ পেয়েছে তারা সন্তুষ্ট, আর যারা পায় নাই তারা মনক্ষুণ্ণ। এবং যারা বাদ পড়েছে কিংবা অ্যাডভাইজার কমিটি, যে উপদেষ্টা কমিটি চেয়ারপারসনের এই নামে যে একটা ডাম্পিং স্টেশন আছে, বিএনপি ডাম্পিং স্টেশন এটা বলে অনেকে, সেখানে যারা গেছেন আপনি খেয়াল করে দেখেন যে কাদের এবার ওখানে পাঠানো হয়েছে। মোয়াজ্জেম হোসেন আলাল, তুখুর একজন রাজনীতিবিদ, উঠতি রাজনীতিবিদ, তাকে পাঠানো হচ্ছে চেয়ারপারসনের উপদেষ্টা করে, আরও কয়েকজনকে, তারা সবাই। কিন্তু এটা তো হয় নাই। এর মধ্যে কিছু কিছু পদায়ন যে সঠিক বা বিবেচনা প্রসূত হয়েছে এটা কিন্তু অস্বীকার করা যাবে না। যেমন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি প্রচার সম্পাদক ছিল, এবং তাকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। দ্যাটস রাইট। আব্দুল সালাম আজাদ, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ,
সে যুবদল থেকে রাজনীতি করতে করতে বিভিন্ন পদ মানে হোল্ড করেছেন এবং দলের জন্য ত্যাগ স্বীকারও করেছেন, জেল কেটেছেন, এটাও ঠিক আছে। কিন্তু জহিরুদ্দিন স্বপন, বেগম জিয়াকে মাইনাস করার জন্য যারা মান্নান বিয়ার সাথে প্রথম কাতারের সৈনিক ছিলেন, তিনি উপদেষ্টা হয়ে গেছেন। এমরান সালে প্রিন্স, আমি নাম ধরে বলছি, আমার কোনো নেই, এমরান সালে প্রিন্স মান্নান বিয়ার সংস্কার প্রস্তাবের কপি নিয়ে গেল বেগম জিয়ার বাসায় তাকে দিতে, ম্যাডাম তাকে বাড়িতে ঢুকতে দেন নাই। সেই এমরান সালে প্রিন্স এখন যুগ্ম মহাসচিব। আপনি খেয়াল করেন রাজনীতি কোথায় গেছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটা ঠিক আছে, বাট আপনি বিবেচনা করবেন না অতীত কর্মকাণ্ড কি। তাদেরকে আপনি দল থেকে বাদ দিতে বলছি না, কিন্তু তাদের মূল্যায়ন করবেন তো সেইভাবে। এহসানুল হক মিলনের মতো লোক, এক পটেনশিয়াল রাজনীতিবিদ, তাকে আপনারা আরও বেশ গত বছর বোধহয় তাকে হঠাৎ করেই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থেকে পদোন্নতি দিয়ে, না পদোন্নতি কোনটা বলবো, নির্বাহী কমিটির সদস্য করে দিলেন, ঠিক একই কায়দায়। ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে সূর্যনারায়ণ হলের জিএস ছিল, সাইদুল হক সাইদ, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, তাকেও নির্বাহী কমিটির সদস্য পদ হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে এবার সদস্য। তো এই যে এইগুলা, এগুলো রিপার্কেশন কিন্তু আছে। এই রিপার্কেশন কি বিস্ফোরণ ঘটবে তা না, নিষ্ক্রিয় হয়ে যাবে কিছু মানুষ। আজকে আলাল সহ যাদেরকে এই ডাম্পিং জোনে পাঠানো হলো, তারা কি আর সক্রিয় রাজনীতি করবে তেমন? আমার তো মনে হয় না। তারা নিষ্ক্রিয় হয়ে যাবে আস্তে আস্তে। আপনার মজিবুর রহমান সরওয়ার বরিশালে বিএনপির খুঁটি, বরিশাল অঞ্চলে, এর আগে তো খুলনার খুঁটি শেষ করে দিয়েছেন নজরুল ইসলাম মঞ্জুকে দিয়ে। হ্যাঁ, আপনি মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী, তারাও শেষ করে দিয়েছেন। আপনি বরিশালকেও শেষ করে দিচ্ছেন। বরিশালকেও শেষ করে দিলেন। আপনি যদি খুঁটিই না থাকে, আপনার ঘর খাড়া থাকবে কি দিয়ে? এই সমস্ত ওই যে কঞ্চি দিয়ে, কঞ্চি বলবো আমি, আপনাকে যখন একটা ঘর তৈরি করতে হবে, ঘরটার খুঁটিগুলো আগে ঠিক রাখতে হবে। আপনি বদলান, একসাথে সব বদলালে চলবে না, দু একটা করে বদলাতে হবে, যাতে ঘরটার কাঠামোটা ঠিক থাকে। কিন্তু সেটা করা হয় নাই। ফলে আমি এই যে এই পরিবর্তনে খুব আশাবাদী হতে পারছি না। সবচেয়ে বড় কথা, দলের কাউন্সিল না করে, কাউন্সিল অডিশন না করে এইভাবে অর্ডার করা, উপরের থেকে অর্ডার চাপিয়ে দেওয়া, এটা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না। যেখানে বিএনপির প্রতিনিয়ত বলছে তারা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করছে, তাদের ভাষায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, সেখানে তাদের দলের ভিতরে গণতন্ত্র কোথায় সেটাই তো খুঁজে বেড়ায় এখন। জি জি জি, জনাব মাহবুব কামাল, আপনার কাছে আমাদের আজকের যে শিরোনাম বিএনপির রাজনীতি কোন পথে, এই প্রশ্নটার একটা প্রাথমিক জবাব নিয়ে নেই, তারপরে আমরা আলোচনাটা ছড়ানোর চেষ্টা করব। দেখেন, বিএনপির বর্তমান অবস্থা দেখে আমার খুব দুঃখ হয়। আমি খুবই আই ফিল স্যাড যে একটা এত বড় একটা দল, সেই দলটার কি দুর্দশা চলছে। দেখেন, আপনি কিন্তু ব্যক্তি জীবনেও আমি বলি বেশি ভুল করার দরকার নাই। আপনি যদি একটা বড় ভুল করেন, ব্লান্ডার যেটা, হ্যাঁ, সেইটা দেখবেন এটা চেইন ইফেক্ট লম্বা হইতে 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 বহুদূর চলে যাবে। তো আপনি তো একটা ব্লান্ডার করেন না, আপনি দুইটা বড় ব্লান্ডার করছেন, এবং যেটার চেইন ইফেক্ট চলতেছে এবং যেটার সাফারিংস আরও চলবে। কীরকম? প্রথমে আপনি গ্রেনেড অ্যাটাকটা করলেন, দিস এ বিগ ব্লান্ডার। আচ্ছা, করলেন ঠিক আছে, তারপরে যদি আবার সংশোধন হতে, সেটা না। তারপরে সুযোগ ছিল সেটা নেই কখনো। তারপরে আপনি কি করলেন? ইয়াজউদ্দিনকে কনকারেন্টলি আপনি কেয়ারটেকার চিফ করলেন, এবং কনস্টিটিউশনের অন্যান্য অপশনগুলি আপনি টেস্ট আউট না করেই তাকে করলেন। ফলে কি হলো? 1-11 হলো, এবং আপনার রাজনীতিটা একেবারেই সেটব্যাক হয়ে গেল। আপনি যদি 2001 সালে শেখ হাসিনা যেভাবে পিসফুল পাওয়ার ট্রান্সফার করছিল, আপনি যদি 2006 সালে সেরকম জেনুইন কেয়ারটেকার চিফ, কনস্টিটিউশনের যে হওয়ার কথা, তার কাছে পাওয়ার ছেড়ে দিতেন, তাইলে ওই বাই পার্টি সিস্টেমটা কন্টিনিউ করতো, এবং তাইলে আজকে বিএনপিকে এই দুর্দশায় পড়তে হতো না। আপনি নিজেই আপনার দুর্দশাটা টেনে আনছেন। এবং দেখেন, 28শে অক্টোবরের যে ওই মহাসমাবেশটা যেদিন পণ্ড করে দেওয়া, ডিসম্যান্টেল করে দেওয়া হলো, ওই দিনই আমি এক টক শোতে বলছি, ইটস এ লস্ট গেম ফর বিএনপি। এটা বিএনপির জন্য। আর যে লোকগুলি ওই দিন সন্ধ্যার সময় ট্রেনের ছাদে উঠে এবং গাবতলিতে গিজগিজ করতেছিল লোক বাড়ির দিকে যাচ্ছে, এই লোকগুলিকে আর
রাজধানীতে ফিরে আনা যাবে না, ইটস এ লস্ট গেম। ওই দিনে আমি এক টক শোতে বলছি। দেখেন, চেষ্টা কিন্তু কম করছেন না তারেক রহমান। এই যে 5 জনকে আপনার কেন করছেন উনি, এইটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে উনি এই গত নির্বাচনের আগে বিএনপিকে ভাঙার একটা চেষ্টা হয়েছিল, ঠিক আছে, 1/11-এর সময় একটা চেষ্টা হয়েছিল। আগামীতে যাতে বিএনপিকে ভাঙা চেষ্টা ব্যর্থ হয়, ভাঙার চেষ্টা যাতে সফল না হয়, এই জন্য উনি টোটাল জিনিসটা গ্রিপে নিতে চাচ্ছেন তারেক রহমান, যে তার কন্ট্রোলে থাকবে, তার অনুগতরা, তার ভাবশিষ্যরা থাকবে। কীরকম দেখেন, এই যে 5 জন যুগ্ম মহাসচিবকে সরাইলো, কেন সরাইলো এটা আপনাদের বুঝতে হবে। যেমন ধরেন মাহবুবউদ্দিন খোকন, ঠিক আছে, উনি বার কাউন্সিলের যখন প্রেসিডেন্ট হইলেন তখন ওনাকে বলা হয়েছিল যে আপনি দায়িত্ব নেবেন না। বিএনপি কিন্তু এটা নির্বাচনের বিরুদ্ধে ছিল, তারপর উনি হয়ে গেছেন, আপনি দায়িত্ব নেবেন না। উনি কিন্তু এটা শোনেন নাই, হি টুক ওভার, ওত নিছেন। ফলে উনি তারেক রহমানের গুড বুক থেকে চলে গেলেন। আচ্ছা, তারপর ধরেন আলাল সাহেব টক শোতে একদিন আপনার এই খালেদা জিয়া ডাইনেস্টির ব্যাপারে কিছু কথা বলছিলেন, এই যে ডাইনেস্টি পলিটিক্সের ব্যাপারে, বাস উনি গুড বুক থেকে চলে গেলেন। আচ্ছা, তারপর হারুনুর রশিদ আপনার ওই যে শপথ বলা হয়েছিল যে আপনি শপথ দিয়ে এমপি হিসাবে, এই যে মানে গত পার্লামেন্টে, কিন্তু উনি শপথ নিলেন। তারপরে যখন তাকে রিজাইন করতে বলা হয়েছিল তখন উনি গড়িমসি করতেছিলেন। সো তারেক রহমানের গুড বুকে তার থাকার কথা না। আচ্ছা, তারপরে আসলাম চৌধুরী উনি 8 বছর যাবৎ জেলে, তো উনি ইনঅ্যাক্টিভ, ওনার তো কিছু করার নাই। আর সরওয়ার সাহেবকে যেটা করছে সেটা বরিশাল মহানগর পলিটিক্সের একটা ইন্টারনাল একটা ব্যাপার আছে, যেটা তারেক রহমান মানে ওই কন্ট্রাডিকশনটা তারেক রহমান চাইছে যে তার এজেন্ডা নিজস্ব এই তারা ডাম্পিং স্টেশনে চলে গেলেন। হ্যাঁ, আর যে নতুন যে মানে যুগ্ম কি বলে যে মহাসচিব করলেন, এগুলি সবাই তারেক রহমানের মানে গুড বুকের লোক। যেমন একটা অ্যানি, তারপরে কি বলে আর কে যেন আব্দুল সামাদ আজাদ, ইমরান সালে প্রিন্স, এরা ইয়াং আরও 2টা বোধহয় খালি আছে, ওই 2টা পরে 5 জনের 3 জন অলরেডি নিয়োগ পাওয়া গেছে। এখন এই যে চেষ্টাটা তারেক রহমানের যে চেষ্টাটা, আমি এইটা কিছু বুঝি না। উনি কেন এই ধরনের মানে ওভারনাইট উইদাউট এনি কাউন্সিল, উনি যেটা বললেন কাউন্সিল ছাড়া উনি এইভাবে, হ্যাঁ তার বিএনপির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী ওইটা পারেন, কিন্তু এইটা পারলেও আপনি পলিটিক্যালি যদি দেখেন, যেমন গ্রাসরুট লেভেলে কিন্তু অনেক হতাশা দেখা দিচ্ছে, আমি কথা বলে দেখছি। গ্রাসরুট লেভেলে এই মানে রিসাফলটা, এটা তো অ্যাকচুয়ালি রিসাফল, এটা বড় রকমের রিসাফল, এইটা অনেকেই মানে নাই আর কি। আচ্ছা, আমার কথা হচ্ছে যে ধরেন আপনি যুগ্ম মহাসচিব নন, আপনি উপদেষ্টা বা আপনি প্রচার সম্পাদক বা আপনি অন্য সম্পাদক, তো এইখানে মানে রাস্তায় নামার জন্য পথটা তো কোনো বড় ব্যাপার না। রাস্তায় তো আপনি যুগ্ম সম্পাদক হলেও নামবেন, মেম্বার হলে নামবেন, যদি আপনার কমিটমেন্ট থাকে, ইট মেক্স নো ডিফারেন্স আপনি ওয়েদার আই এম এ যুগ্ম মহাসচিব, না আমি প্রচার সম্পাদক, না আমি তথ্য, এটা কোনো কথা। আমার যদি কমিটমেন্ট থাকে, আমি মেম্বার হলে রাস্তায় নামবো। সো এই পদে কিছু যায় আসে না। একটা কথা কিন্তু চলতেছে, সেটা আমি এটা বিশ্বাস করি না, সেটা হচ্ছে যে এটা একটা টাকা কামাইয়ের ফন্দি হইতে পারে। হ্যাঁ, যদিও মানে যাদেরকে নেওয়া হয়েছে তারা অত টাকাওয়ালা না, সো এটা আমি বিশ্বাস করি না। এটা কিন্তু বাজারে আছে, ওই যে 2018 নির্বাচনের এটা চলতেছে। কিন্তু যাদেরকে নেওয়া হয়েছে, যেমন এনি টাকাওয়ালা না, তারপরে আব্দুল সামাদ আজাদ টাকাওয়ালা না, তারপরে ইমরান সালে প্রিন্সও টাকাওয়ালা না, সুতরাং এইটা আমি বিশ্বাস করি না। বাট দ্য পয়েন্ট ইজ যে এইভাবে কি আপনি আন্দোলন রচনা করতে পারবেন? এই যে ঢাকা নগরের 2টা কমিটি ভেঙে দেওয়া হলো, 2টা কমিটির উত্তর ভেঙে দেওয়া হলো, দক্ষিণে।
তো একটা কমিটির যে আহ্বায়ক সে তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আব্দুল সালাম সাহেব, সালাম সাথে সাহেব। পলিটিক্স করতে এক হ্যাঁ, একসাথে রাজনীতি করছি ইত্যাদি। এখন তার বিরুদ্ধে নাকি অভিযোগ, সে 28 অক্টোবরের ওই যে জনসভা যে পণ্ড করে দেওয়া হলো, এরপর থেকে সে নাকি মানে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ ঠিক অ্যাবসকন্ডিং, মানে তাকে পাওয়া যাচ্ছে না নাকি। হ্যাঁ, তো সেই কারণে অথচ কিন্তু সালাম কিন্তু মানে ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে মানে বিফোর লিবারেশন ঢাকা নগরের পলিটিক্স করছেন উনি। ছাত্রলীগের সময় ঢাকা নগরের ছিলেন, মানে ফকিরাপুল আরামবাগ কেন্দ্রে। হ্যাঁ, জাসদ করার সময় ওই ঢাকা নগর দেখছেন, জাতীয় পার্টি করার সময় ঢাকা নগর ছিলেন এবং ঢাকার ডেপুটি মেয়র ছিলেন। তারপর বিএনপির সময় উনি ঢাকা নগরের উনি নগর পলিটিক্সের একজন মাস্টার। হ্যাঁ, তা ওনাকে মাইনাস করে ঢাকা নগরের কি পলিটিক্স হবে আমি জানি না। আন্দোলন কি হয় নাই? আন্দোলন তো এই যে নয়াপল্টনে যে এই যে এত লোকের জমায়েত হলো, এইটা ডিসমেন্টেল করে দেওয়া হয়েছে, সেটা দ্যাট ইজ বিসাইডস দ্য পয়েন্ট। হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ যে আপনার জনসভায় লোক ছিল কিনা। জনসভায় তো লোক ছিল। হ্যাঁ, তো এইটা তো মানে তার মানে নেতারা সমবেত করতে পেরেছেন কিন্তু পারে নাই। এবং এইটা যে পারবে না সেটা কিন্তু আমি টক শোতে বলছিলাম যে এই যে 5ই মের যে ঘটনা, এই যে হেফাজতের যে শাপলা চত্বরের যে ঘটনা, এইটা বলে দিচ্ছে যে সাম সাউন্ড গ্রেনেডস অ্যান্ড সাম টিয়ার গ্যাসেস আর এনাফ টু ডিসমেন্টেল এনি বিগ ইয়ে। হ্যাঁ, তো এইটা করে দিবে। এটা শেখ হাসিনার জন্য কোনো ব্যাপার না। এটা আমি কিন্তু টক শোতে বলছি, এটা রেকর্ড আছে কিন্তু। তো এখন কথা হচ্ছে যে আপনার আপনি আন্দোলন করতে চান, ঠিক আছে, আন্দোলন করার জন্য এটা তো সাবজেক্টিভ কন্ডিশন। আন্দোলন করার জন্য এই যে সাংগঠনিক যে শক্তি, এটাকে বলা হয় সাবজেক্টিভ কন্ডিশন। আর অবজেক্টিভ কন্ডিশন হচ্ছে যে আন্দোলন করার মতো পরিবেশ আছে কিনা, এবং মানুষ আন্দোলন চাচ্ছে কিনা, এবং আন্দোলনের শর্ত তৈরি আছে কিনা সোসাইটিতে। তো এইটা মানুষ তো বিএনপির রাজনীতির প্রতি আকৃষ্ট হচ্ছে না। বিএনপির মানুষ, হ্যাঁ, এই গভর্নমেন্টের বিরুদ্ধে মানুষের অনেক অভিযোগ আছে, অনেক আছে, বিকল্প হিসাবে বিএনপি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছে না। সুতরাং আপনি সাবজেক্টিভ কন্ডিশন যত স্ট্রং করার চেষ্টা করেন না কেন, সাংগঠনিক শক্তি যত স্ট্রং করার চেষ্টা করেন, অবজেক্টিভটা ঠিক করতে হবে, যে মানুষকে আপনার দিকে ধাবিত করতে হবে, যে হ্যাঁ, মানুষ মনে করবে যে হ্যাঁ, এই দল আসলে ইতিহাসের পুনরাবৃত্তি হবে না, এই দল আসলে আমরা এখনকার যে বেটার থাকতে পারবো কিনা, আরো বেটার থাকতে পারবো। এইটা তো আপনি করতে পারতেছেন না। মানুষ কি দেখছে? মানুষ দেখছে যে বিএনপির রাজনীতি, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফেরা, এই কি বলে যে নির্বাচন কমিশন পুনর্গঠন করো, কেয়ারটেকার সরকার, মানে ক্ষমতায় যাওয়ার যত বিষয় সেগুলো, এবং গণস্বার্থ ভিত্তিক যে সমস্ত ব্যাপার আছে, হ্যাঁ, এজেন্ডা যেগুলি আছে, সেগুলি তো পার্সিউ করতেছে না বিএনপি, তাই না? এই যে কত রকমের সমস্যা চলতেছে দেশে, হ্যাঁ, কত দ্রব্যমূল্য থেকে শুরু করে এই যে ইনফ্লেশন, নিম্নবিত্ত মধ্যবিত্তরা মানে হাপিত্তেশ করতেছে, তারপরে এই যে লুটেরা অর্থনীতি, এই যে অলিগার্কদের দাপট, হ্যাঁ, মানে এই যে এত সমস্যা, মানে চাইলে অনেক কিছু করা যেতে পারে, কিন্তু ওগুলির মধ্যে বিএনপি নাই। বিএনপি আছে হলো যে কিভাবে ক্ষমতায় যাবে সেটা নিয়ে দাও, নির্বাচন কমিশন রিশাফল করো, খালেদা জিয়ারে মুক্তি দাও, তারেক রহমানের দেশে আসতে দাও, মানে সব হচ্ছে দলীয় এজেন্ডা। প্রো পিপুল এজেন্ডা তো আপনাকে থাকতে হবে। জি, মাহবুব কামাল, আসবো আপনার কাছে। দুজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে আমরা একটা বিরতি দেব, তারপর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, জনাব ওয়াহাব মন্ডল, বলেন। বিএনপির নেতার কাছে আমার প্রশ্ন, যে বিএনপি যে কমিটিগুলো বলে, উনি একটা সত্য কথা বলছেন যে কমিটির বদলের মাধ্যমে অর্থ উপার্জনের উপায় কিনা। আমি রাজবাড়ী থেকে বলছি, আমি বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। আমি রাজবাড়ির বালিয়াকান্দির নারোয়া থেকে বলছি। আমার ওনার কাছে প্রশ্ন যে বিএনপির কোনো গঠনতন্ত্র আছে কি যে একটা জেলার একটা আহ্বায়ক কমিটি 8 বছর থাকতে পারে? এইরকম সারা বাংলাদেশের 64 জেলায় 72টি ইউনিটে আপনাদের কতটি কমিটি আহ্বায়ক আছে আর কতটি কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে? জি, জনাব ওয়াহাব মন্ডল, আমরা বুঝতে পেরেছি। আমরা শুনবো, আরেকজন দর্শক আছেন ফোনে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি শাহজাহান কবি বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি জনাব, বলেন। সম্মানিত দুইজন অতিথির কাছে আমার প্রশ্ন, ক্ষমতার রাজনীতিতে
শুধু বিএনপি কেন, আওয়ামী লীগ বা অন্যান্য দল সবারই কি অজানা গন্তব্য কিনা? আর এই জন্য এদেরকে বলা হয় নির্হারা পাখি। সব রাজনৈতিক দলকে কোনো আদর্শ নাই, উদ্দেশ্য নাই, কিছুই নাই, শুধু কিভাবে ক্ষমতা টিকে থাকবে, কিভাবে যাবে। এই জন্য মানে রাজনীতিবিদদের উপরে আমার মনে হচ্ছে যেন সাধারণ লোক একটু বিতছত্র হয়ে গেছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। আমরা বিরতির পরে উত্তরগুলো অতিথিদের কাছ থেকে জানার চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম বিএনপির রাজনীতি কোন পথে। এই আলোচনার সূত্রপাত আসলে ঈদের আগে বিএনপি বিজ্ঞপ্তি দিয়ে দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের কমিটিতে ব্যাপক রদবদল করেছে। সেটা নিয়ে আসলে দলের মাঠ পর্যায়ে নেতা কর্মীদের মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া। সেটা নিয়ে আসলে বিএনপি ঠিক সামনে কি চায় সেটা নিয়ে যেটা মহিউদ্দিন খান মোহন, আমরা বিরতির আগে বিরতিতে গিয়েছিলাম দুজন দর্শকের ফোন নিয়ে। দর্শকের ফোনগুলো আমি রিপিট করতে চাই না। ওনারা আসলে আমরা যে আলোচনা করছিলাম এটাই, যে কতটা জেলায় আহ্বায়ক কমিটি আছে। মানে এতদিন অনেক আন্দোলন করছেন, যাই করছেন, কিন্তু সংগঠনটাকে আগে বেসিক জায়গাটা ঠিক করতে হবে। সেই জায়গাটাতে বিএনপি তো খুব 8 বছর না, তার আগে থেকে যদি ধরি, খুব নজর দিয়েছে বলে মনে হয় না। সেই জায়গাটা তো খুব জরুরি। কারণ আমি একটা উদাহরণ যদি উল্টাভাবে দেই, ধরেন 75 সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পরে সবাই ভেবেছিল যে আওয়ামী লীগ একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু 81 সালে শেখ হাসিনা দেশে ফিরে কিন্তু আওয়ামী লীগকে হাল ধরতে পেরেছিলেন, কারণ তৃণমূলে তাদের সংগঠন খুব শক্তিশালী ছিল। সেই জায়গা থেকে বিএনপি ধরেন এই তৃণমূলে তাদের সংগঠন বা তাদের সমর্থক আছে অনেক, আমরা বুঝি, কিন্তু সেই জায়গাটাতে তাদের একটা ঘাটতি আছে সাংগঠনিকভাবে। দেখুন, আওয়ামী লীগের ভিতরে যে বিষয়ে যে ঘটনা ঘটেছিল বঙ্গবন্ধুর হত্যার পরে, তখন প্রথমে যখন রাজনীতি আবার শুরু হলো, ওনারা আর বাকশালকে পুনরুজ্জীবিত না করে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত করলেন। বেগম জোহরা তাজউদ্দিন হলেন আহ্বায়ক। এরপরে কাউন্সিল করে আব্দুল মালেক উকিল সভাপতি, রাজ্জাক ভাই সেক্রেটারি হলেন। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। কিন্তু আওয়ামী লীগের যে বিপর্যয়, তখন সেই বিপর্যয় থেকে উঠে আসার জন্য তারা প্রাণপণ চেষ্টা করছে। হাঁটু গেড়ে মাটিতে বসে হামাগুড়ি দিয়ে যেভাবে এগোয় সেভাবে কিন্তু এগিয়েছে। মাটি কামড়ে পড়ে থাকা, এগিয়েছে। এক, দ্বিতীয় হলো এরা কোনো নির্বাচন বর্জন করে নাই। আমার পরিষ্কার মনে আছে 78 সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রথমে বলে যাবে না। সেই নির্বাচনের মানে ছিল, মেকার ছিলেন হলো জাদু ভাই, মশিউর রহমান জাদু। আমরা তার ভাব শিষ্য, আমাদের সাথে আলাপ করতেন। তো জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে কে দাঁড়াবে, আওয়ামী লীগ কাকে ক্যান্ডিডেট করবে, তা খুঁজে পাচ্ছে না। এই জাদু ভাইয়ের প্ররোচনায় জেনারেল ওসমানীকে তারা ক্যান্ডিডেট হিসেবে দাঁড়া করালো। এটা জাদুবাইয়ের মুখ থেকে শোনা। 79 সালের সংসদ নির্বাচন যাবে না আওয়ামী লীগ, এখন না করে দিল বলা যায়। সেই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ গেল, জানে যে তারা জিততে পারবে না, ক্ষমতা জিতে পারবে না। 39টা সিট পেয়েছিল, এটা আসলে একদম 39টা আসন পেয়েছে। তারপরে কিন্তু ইলেকশনে গেছে, ইলেকশন বর্জন করে নাই। আরেকটা জিনিস দেখেন, ওই যেই ভদ্রলোকের জবাবটা দিয়ে দিই আমি, রাজবাড়ির যে 8 বছর একটা আহ্বায়ক কমিটি। শুনেন ওহাব সাহেব, আপনাদের নেতৃত্বের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তিত না হয়, তাহলে ওই আহ্বায়ক কমিটি 8 বছর না 80 বছর পর্যন্ত থাকতে পারে। লিখে রাখেন, আপনি আর আমি হয়তো মরে যাব তখন। আপনার জবাব পরিষ্কার, নেতৃবৃন্দের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আচ্ছা, আপনি আরেকটু দূরে যাই, সীমান্তের বাইরে যাই, আপনি ইন্ডিয়ার দিকে দেখেন। ভারত কংগ্রেস 139 বছরের রাজনৈতিক দল, কি বিপর্যয়ে পড়ল 2014 সালে, 44টা আসন। ঠিকই এবার ঘুরে দাঁড়ায় 2019 সালে 52টি না 54টি আসন বা 52টি আসন। তারা কিন্তু নির্বাচন বর্জন করে নাই। লোকসভা, রাজ্য বিধানসভা হইতে শুরু করে একেবারে পঞ্চায়েত পর্যন্ত সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে এরা। এবং এবার 99 আসন নিজেরা, আর জোট ভিত্তিক 232, মানে একটা শক্তিশালী অবস্থান নিয়ে ফিরে এসেছে। ভেরি পাওয়ারফুল অপোজিশন পার্টি ইন দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। আর বিএনপি বর্জনে যে কি অর্জন হবে এটা আমি বুঝতে পারি না।
আমি মনে করি এবার বিএনপির গ্রাসরুটে যেই একটা ওয়ার্ম আপ হয়েছিল আন্দোলনের সময়, নেতাকর্মীরা উজ্জীবিত ছিল, ইন্টারন্যাশনাল পাওয়ারগুলো প্রখর দৃষ্টি রাখছিল নির্বাচনের উপর। ফলে বিএনপি যদি নির্বাচন করত সেই 2018 সালের মতো রাতের অন্ধকারে অথবা দিনের বেলায় পিটিয়ে বাক্স ভরে ফেলতে পারতো না আওয়ামী লীগের নেতাকর্মীরা, পারতো না। আর যদি সেটা পারে তাহলে তোমরা রাজনীতি ছেড়ে দাও, তোমাদের মাসল পাওয়ার কোথায়? তোমাদের তো পেশি শক্তি লাগবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে। আওয়ামী লীগ যদি পেশি শক্তি নিয়ে আসে তোমাকে পেশি শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ লাঠি নিয়ে আসবে আর তুমি গোলাপ ফুল নিয়ে দাঁড়ায় থাকবা, তুমি পারবা না, তার সাথে সমান সমান হতে হবে। সেই নির্বাচনকে বর্জন করলো, বর্জন করে লাভ হলো কি? কিছুই পেল না। নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ে গেল। এক একজন নেতাকর্মী 10টা 20টা করে মামলা খেয়েছে, জেল কেটেছে। যে দল হয়তো পাওয়ারে না গেল, একজন এমপি হলে, একটা জেলায় একজন এমপি থাকলে ওই জেলার পুরা জেলাটাই নেতাকর্মীরা সাহস পায় যে না আমাদের একজন এমপি আছে। সেটা নাই। আজকে 100 আসন যদি পার্লামেন্টে থাকতো বিএনপির নেতাকর্মীরা কি এত হতাশ হতো না। কিন্তু বর্জন। কেন বর্জন? অনেকে বলে, আমি বলি না, এটা আমি বলি না, বলতেও পারি না, যে একজন বিশেষ ব্যক্তি সে যতদিন নির্বাচন করতে না পারবেন এই দেশে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। তিনি প্রধানমন্ত্রী হওয়ার সময় যখন আসবে তখন তিনি নির্বাচনের হুকুম দিবেন। এটা তো হয় না। একটা রাজনৈতিক দল, আজকে কংগ্রেস যেভাবে এগিয়ে আসছে, আমার তো ধারণা আগামী 5 বছর পর কংগ্রেস পাওয়ারে যাবে। সে যেভাবে আসতেছে, জনগণ সম্পৃক্ত, মানে কৃষকদের নিয়ে যে আন্দোলনটা করলো রাহুল গান্ধী। এবং আরেকটা জিনিস খেয়াল করেন কংগ্রেসের ব্যাপারে, 18 সালের নির্বাচনের পরে বা 19 সাল বোধহয় বা 18 সাল, কিন্তু রাহুল গান্ধী কিন্তু তীব্রভাবে সমালোচিত হোক মাহবুব ভাই, এবং সে কিন্তু নেতৃত্ব ছেড়ে দিল, ধরে রাখলো না। আবার অর্গানাইজ করলেন। তো এখন আমাদের এখানে বিএনপির অবস্থা হয়েছে যে আমি হারি আর যাই করি, আমি নেতৃত্ব ছাড়বো না, নেতৃত্ব কারো কাছে দেবো না, আরেকজন এমনকি নিজের ঘনিষ্ঠ কাউকেও দেবো না, আমি থাকবো। এই অ্যাটিটিউড দিয়ে যদি আপনি দল পরিচালনা করেন, আপনি দল তো বড় করতে পারবেন না, ছোট হবে। দিনের দিন ছোট হবে আপনার দল। আজকে ওই 5 জন যুগ্ম মহাসচিবকে ডাম্পিং করছেন, আরও করবেন, করতে করতে দেখা যাবে শেষ পর্যন্ত হারাধনের 10টি ছেলের মতো আপনি কোনো নেতা খুঁজে পাচ্ছেন না। আবার এই যে গত উপজেলা নির্বাচনে অনেককে বহিষ্কার করা হয়েছে, ফলে দল তো 400 বহিষ্কার নেতা, লোকাল নেতা। আচ্ছা, যদি বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিত, 482টা উপজেলার মধ্যে যদি 200 পাইতো বা 150 পাইতো, এই 150 জন উপজেলা চেয়ারম্যান থাকতো, উপজেলা চেয়ারম্যান 150 লোকাল নেতা তৈরি হওয়া, 150 লোকাল নেতা তৈরি হওয়া। কিন্তু সেটা তো বিএনপি নিচ্ছে না, হারাচ্ছে, শুধু হারাচ্ছে। এইভাবে হারাতে হারাতে তারা হারাধনের 10টি ছেলের মতো হয়ে যাবে, তাদের হাতে কিচ্ছু থাকবে না। জি জি, মহিউদ্দিন খান মোহন, আপনাকে ধন্যবাদ। যেটা মাহবুব কামাল, মহিউদ্দিন খান মোহন শুরুতে একটু বলেছেন, আমি একটু আপনার কাছে জানতে চাই, বিএনপি কিন্তু এখন যে আন্দোলন করছে এক দফার, সেটা দৃশ্যত গণতন্ত্র ফিরিয়ে আনার, ভোটাধিকার পাওয়ার আন্দোলন। কিন্তু আমরা দলের ভিতরের গণতন্ত্রের কথাও বলি, যেমন যে প্রক্রিয়ায় এই দফায় ওলটপালট করা হলো, আমরা পত্রপত্রিকা দেখেছি, মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যিনি স্বাক্ষর করেছেন রুহুল কবির রিজভী, এই 2 জন ছাড়া বিএনপির কোনো পর্যায়ের কোনো নেতারা কিচ্ছুই জানতেন না এই ব্যাপারে। মানে কোনো স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা, মানে স্থায়ী কমিটির কোনো কেউ জানা, মহাসচিব মানে তারেক রহমান জানে না, রুহুল কবির রিজভী জানেন, এই 2 জন ছাড়া আর কেউ কিছু জানে না। এইটা আপনি গণতন্ত্রের জন্য আন্দোলন করেন, আর দলের ভিতরে এত অগণতান্ত্রিক আচরণ, দুইটা খুবই সাংঘাতিক রকমের কন্ট্রাডিক্ট হয়ে গেল না? না, এইটা তো ইটস নট এ নিউ ফেনোমেনন। না, আমি নিউ বলছি না, কিন্তু একটা মোটামুটি একটা ভদ্রস্থ একটা আবরণ থাকে, সেই আবরণটা উঠে গেল একদম। না, আমি শুনেন, ইটস এ ভেরি ওল্ড ফেনোমেনন, এটা নতুনত্ব কিছু নাই। ব্যাপার হলো, যেমন ধরুন আওয়ামী লীগের কথাই ধরি, ফর এক্সাম্পল, আওয়ামী লীগের যখন কাউন্সিল হয় তখন কি হয়, শেষ পর্যন্ত সমস্ত ক্ষমতা অর্পণ করা হয় শেখ হাসিনার কাছে, কাউন্সিলররাই দেয়। মানে আমাদের এখানে হয়েছে কি, আমাদের তো মানে নিচের দিক থেকেই তো আপনার সমস্যা, তাই না? উপরের সমস্যা বাদ দেন, নিচের দিক থেকেই সমস্যা। কারণ কাউন্সিলররা যদি শেখ হাসিনাকে তার সমস্ত পাওয়ার ডেলিভার করে দেয়, তো এখানে তো কিছু করার নাই, কারণ ওটাও তো এক ধরনের ভোট, তাই না? তো উনি শেষ পর্যন্ত ওনার পছন্দ মতো দিতে পারেন, বা বড়জোর জেনারেল সেক্রেটারির সঙ্গে আলাপ করে বা তাকে করে। তো বিএনপির ক্ষেত্রেও তো তাই। এইখানে হলো কি, মানে ধরেন, মানে ডাইনেস্টি পলিটিক্সের একটা সমস্যা আছে। হ্যাঁ, ডাইনেস্টি পলিটিক্সে
আপনার যিনি নেতা হন আর কি, হ্যাঁ, সেটা উনি একটা টোটালিটারিয়ান একটা পাওয়ার এনজয় করেন এবং অনুগতরা বা শিষ্যরা বা ওয়ার্কাররা মনে করেন যে ওনার তো বিকল্প নাই, ওনার কোনো বিকল্প নাই, ওনাকে মানে একেবারে এম্পাওয়ার করতে হবে। এটা নিচ থেকেই কিন্তু হয়। নিচের ধরেন যে যদি র্যাঙ্ক অ্যান্ড ফাইল যদি একই রকম থাকতো আর কি, হ্যাঁ, র্যাঙ্ক যা ভাবতেছে ফাইলও তা ভাবতেছে, বা ফাইল যা ভাবতেছে তাইলে কিন্তু কোনো সমস্যা নাই। কথাটা হচ্ছে যে কিন্তু হারমোনিটা নাই, হারমোনিটা নাই। এখন এই সমস্যাটা, আচ্ছা আরেকটা দেখেন যে যেটা আমাদের সাবকন্টিনেন্টের একটা খুব বাজে বৈশিষ্ট্য আছে পলিটিক্সের, সেটা হচ্ছে ডিফিটেড পার্টির যে চিফ উনি রিজাইন করেন না। ওয়েস্টে কিন্তু যিনি যে দল হেরে যায় সেই দলের নেতা কিন্তু আর নেতৃত্ব দেন না, উনি বলে যে আমি তো ফেল করছি, সুতরাং আমার থাকার তো কোনো জাস্টিফিকেশন নাই, নিউ লিডারশিপ টেকস ওভার, তাই না? আমাদের কিন্তু ওই কালচার নাই। আমাদের এখানে হারলেও মানে আমি জিতলে তো আমি বটেই, তাই না? এখানে কোনো ইয়ে নাই। 91-এ দেখেন, 91-এ প্রাইম মিনিস্টার, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, উনি যখন হেরে গেলেন তার আওয়ামী লীগ, তখন উনি রিজাইন করতে চেয়েছিলেন, কিন্তু দেখেন উনি কিন্তু রিজাইন করতে পারলেন না। মানে ওই নেতাকর্মীরাই তাকে ঠেলে বলল যে না, আপনি ছাড়া হবে না। তো ফলে আপনি মানে কি বলে যে এই যে আমাকে পিটার ফাউলার একটা কথা বলছিল, এই ব্রিটিশ হাই কমিশনার, বলে দেখেন নিজ যদি ভালো না হয় তাহলে উপর ভালো হইতে পারে না। হ্যাঁ, আপনাদের সমস্যাটা তো নিজ থেকেই সমস্যা। মানে গণতন্ত্রের চর্চাটা আসলে সর্বক্ষেত্রে হওয়াটা বাঞ্ছনীয়। আমি আরেকটা বিরতিতে যাই, বিরতির পরে আবার আপনার আলোচনায় ফিরবো, আপনার সাথে কাছে ফিরতে পারি। প্রিয় দর্শক, ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম বিএনপি রাজনীতি নিয়ে। যারা মহিউদ্দিন খান মোহন, বিএনপি রাজনীতি দীর্ঘদিন বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন, এখনও উনি চেয়ারপারসন, কিন্তু ওনার শারীরিক অবস্থা, মামলা মোকদ্দমা মিলে উনি আর রাজনীতিতে সক্রিয় হবেন না আমরা ধরে নিচ্ছি। এখন বিএনপি রাজনীতি মূলত তারেক রহমানকে কেন্দ্র করে আবর্তিত, কিন্তু সমস্যা হলো যে উনি থাকেন লন্ডনে, ফলে লন্ডন থেকে একটি দলকে নিয়ন্ত্রণ করা এবং এই সর্বশেষ যেই তৎপরতাটা হলো তাতে ওনার একক কর্তৃত্ব, যেটা মাহবুব কামালও বললেন এবং পত্রপত্রিকা এসেছে, একক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য উনি যা করার করছেন। এখন দূর থেকে একটা দলকে এভাবে পরিচালনা করা, মানে এটা আসলে কতটা বাস্তবসম্মত বা আসলেই সম্ভব কিনা, এবং এটা নিয়ে অনেক কথা হয় যে তার কারণে উনি স্থায়ী কমিটির সভায় উনি ভার্চুয়ালি যোগ দেন ইত্যাদিতে, সবই ঠিক আছে, উনি যোগাযোগ করেন অনেকের সাথে, কিন্তু তারপরে বছরের পর বছর দূর থেকে বা বাংলাদেশের বাস্তব পরিস্থিতি না দেখে করা কতটা প্র্যাকটিক্যাল একটা এত বড় বিএনপির মতো এত বড় দলের জন্য? ধন্যবাদ। আসলে দূর থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়। এসি নিয়ন্ত্রণ করতে পারেন রিমোট কন্ট্রোলে, টেলিভিশন নিয়ন্ত্রণ করতে পারবেন রিমোট কন্ট্রোলে, বাট রাজনৈতিক দল দূরে হাজার হাজার মাইল দূর থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। উপরন্তু যখন আপনার বক্তব্য পাবলিকলি প্রচার করার আদালত কর্তৃক নিষেধাজ্ঞা আছে, কারণ আপনার বক্তব্যটা পাবলিক জানতে পারছে না গণমাধ্যমে, সেটা তো আরও বড় জটিল অবস্থা। সুতরাং এক্ষেত্রে কি উচিত ছিল, ওই যে একটা বললাম রাহুল গান্ধীর উদাহরণ দিলাম, স্যাক্রিফাইস করা। আমি যদি আমার দলকে বাঁচাতে চাই তাহলে আমার স্বার্থ আমাকে ত্যাগ করতেই হবে। আমার স্বার্থ আমি ত্যাগ করব না, আমি দলকে বাঁচাবো কিভাবে? দল তো আর আমার হাতে বাঁচবে না, আমি তো দূরে বসে আছি। আমার যারা, এবং আমি নেতৃত্ব তৈরি করছি না, কোথাও তৈরি করছি না নেতৃত্ব, না জেলা পর্যায়ে না উপজেলা পর্যায়ে। আপনি শুনেন, আমার উপজেলা এই ঢাকার সন্নিকটে শ্রীনগর, আমার উপজেলায় একটা কমিটি আছে, বিএনপি করে দেওয়া হয়েছে, কিন্তু আমার উপজেলার সব মাতব্বরি গেছে সিরাজদি খান উপজেলার সভাপতির কাছে। তিনি একজন শিল্পপতি, গার্মেন্টস ব্যবসায়ী, হাজার হাজার কোটি টাকার মালিক, তাকে নেতা বানিয়ে দেওয়া হয়েছে। তার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই, মানে অর্থটাই সেখানে উনি যা বলেন তাই মানতে হয় শ্রীনগর উপজেলা, সিরাজদি খান উপজেলার নেতাকর্মীদের, কারো কোনো কিছু সে নাই। এই যে ডাইনেস্টির কথা বললেন না, পরিবারতন্ত্র যেটা বলে, এটা একটা ডাইনেস্টি। আসলে বিভিন্ন জায়গায় তাদের শিখণ্ডী তৈরি করা হয়েছে।
এইভাবে তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল চলতে পারে না। ওই যে বেগমগঞ্জ থেকে যেই ভদ্রলোক ফোন করেছিলেন উনি বললেন না যে অজানা গন্তব্য চলেছে রাজনীতি, শুধু রাজনীতি না, রাজনীতি চলছে কিনা জানি না, কিন্তু বিএনপি একটা অজানা গন্তব্যে চলছে, অজানা গন্তব্যে চলছে। এই গন্তব্যের পরিণতি কি সেটা আমরা একটু কামাল ভাইয়ের কাছ থেকে শুনবো। একটা ছোট্ট বিরতি নিব, বিরতির অনুষ্ঠানে শেষ বিরতি, বিরতির পরে কামাল ভাইয়ের কাছে একটা গন্তব্যটা শুনে শেষ করবো। প্রিয় দর্শক, আশা করি পাবো আপনাদের। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে জনাব মাহবুব কামাল, মহিউদ্দিন খান মোখন যেখানে শেষ করেছেন, আমি সেখান থেকে আসছি যে আসলে বিএনপির গন্তব্য কোথায়। সময় খুব বেশি নেই, অল্প করে যদি শেষ করে দেন। না শুনেন, প্রবলেমটা তো অন্য জায়গায়, প্রবলেমটা অন্য জায়গায়। আমি বলি, ধরেন মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী হলেন ইন্ডিয়ার, তখন তো সোনিয়া গান্ধী ডিক্লাইন করছে যে আমি হব না, এবং উনি মনমোহন সিংকে অফার করছেন। তখন আমি ওই এক লেখায় লিখছিলাম যে এটা সম্ভব হয়েছে কারণ সোনিয়া গান্ধীর সোলটা হচ্ছে ইটালিয়ান সোল, আত্মাটা হচ্ছে ইটালিয়ান। এটা ইন্ডিয়ান সোল যদি হইতো তাইলে ক্ষমতা ছাড়তেন না। তো আমাদের তো প্রবলেম, এই সাবকন্টিনেন্টের প্রবলেমটা তো অ্যানথ্রোপোলজিক্যাল, এখানে নৃতাত্ত্বিক সমস্যা। এখানে আপনি মানে আমাদের মানুষটাই গণতান্ত্রিক না, আমাদের যে মানুষটা দেখেন, এই যে বলতেছে, আপনি বললেন যে দূর থেকে কন্ট্রোল করা। কালকে আমি বরিশাল 6-এর যে এমপি ছিল আবুল হোসেন খান, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে আমার বাবার লাশ কবর নামাইছিল, তার সাথে আমার কথা হচ্ছিল। তাই বলে যে আচ্ছা দূর থেকে এরকম এগুলি করতেছে কেন, উনি কি সব কিছু বোঝে? তো আমার সে বুঝাইলো যে তারেক রহমানের কাছে যে ডেটাবেজ আছে, জেলা শুধু না, উপজেলা না, ইউনিয়ন পর্যায়ের কোন নেতা কি অবস্থায় আছে সেইটারও তার কাছে খবর আছে, এবং সে কম্পিউটারে ক্লিক করলেই সারা বাংলাদেশ দেখতে পারে কোথায় কি আছে না আছে, একটা ডেটাবেজ আছে তার। এখন আপনি কি তর্ক করবেন, এই বলতেছে এরকম। তো ফলে মানে আপনি নেতাকর্মীরা যদি, নিচের লেভেলের নেতাকর্মীরা যদি ঠিক না হয়, তাহলে তো উপরে তো ওরা তো ওইভাবেই চলবে, তারা তো ওটাকে ক্যাশ করবে তারা, তাই না? আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে গণতন্ত্রটাকে তো আমরা শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ করছি। গণতান্ত্রিক ধারণা চেতনা, গণতন্ত্রের ধারণার তো অন্যরকম, তাই না? এটা জীবনের সর্বদিক ব্যাপী এটাকে চর্চা করতে হয়। তা না হলে শুধু একদিনের গণতন্ত্র, যে ভোট দিলাম 5 বছরে একদিনে গণতন্ত্র দিয়ে, আপনার মানুষটা যদি গণতান্ত্রিক না হয়, তাহলে তো আপনি কোনোদিনও মানে গণতান্ত্রিক আচরণ করতে পারবেন না। প্রবলেমটা তো ওই জায়গায়। জি, আজকের মতো শেষ করতে হবে, সময় ফুরিয়ে গেছে। যারা মহিউদ্দিন খান মোনা, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন।